কুমিল্লায় বিস্তীর্ণ জলরাশি যেন লাল সাদা পদ্মের গালিচা, প্রকৃতির অপরূপ সাজ, মায়াবী সৌন্দর্য উপভোগে দূর দূরান্তের মানুষ। জামালপুরের দেওয়ানগঞ্জে চলছে খাল খনন, লাঘব হবে বাহাদুরাবাদের জলাবদ্ধতা, চাষাবাদের আওতায় কমপক্ষে 500 একর জমি। মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন, লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, অভিনন্দন বিরোধী দল সহ বিভিন্ন দেশের। কেন্দ্র থেকে তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করাই লক্ষ্য, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। দল সহায়তা করবে সরকারের উন্নয়ন কাজে। এসআরবির নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে র্যাব, বদনাম ঘটাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ চান বিশেষজ্ঞরা, সদস্যরা অপরাধ করলে ব্যবস্থা। খাগড়াছড়িতে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস কয়েকশো পরিবারের, মাটি ধসে প্রাণহানি শঙ্কা, বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার দাবি। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবৈধ পার্কিং, শিল্প কারখানার গাড়ির সারি, সংকীর্ণ সড়কে যানজট আর দুর্ঘটনার। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছে আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। কুমিল্লার বুকে প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনন্য নিদর্শন পদ্মবিল। বর্ষা এলেই বিস্তীর্ণ জলরাশির উপর ফুটে ওঠে লাল সাদা পদ্ম ফুল। বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামে সবুজ পাতার মাঝে ফুটে থাকা অসংখ্য পদ্ম যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক অপরূপ বাগান। এই অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। কুমিল্লার গোমতী নদীর উত্তরে বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম। বর্ষার পানিতে যখন চারপাশের মাঠঘাট ভিজে ওঠে, তখন ধানি জমির বুক জুড়ে প্রকৃতি যেন আঁকে তার নিজস্ব এক রঙিন ছবি। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে ওঠে পদ্ম, কোথাও টকটকে লাল, কোথাও আবার শুভ্র সাদা। প্রায় 15 একর জমি জুড়ে বর্ষায় জমে থাকা পানির ওপর বিছিয়ে থাকে সবুজ পদ্ম পাতার চাদর। আর সেই সবুজের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে থাকে রং বেরঙের অসংখ্য পদ্ম ফুল। সকালের নরম রোদ যখন পদ্মের পাপড়িতে এসে পড়ে, তখন মনে হয় জলের বুকে কেউ যেন ছড়িয়ে দিয়েছে রঙিন স্বপ্ন। শিশির ভেজা সবুজ পাতা, মৃদু বাতাসের দোলা, পাখির কলতান আর ফুলের মিষ্টি সৌরভে চারপাশ যেন হয়ে ওঠে এক মায়াবী প্রকৃতির রাজ্য। কখনো নৌকার ছলাৎ ছলাৎ শব্দে, আবার কখনো বাতাসে দুলতে থাকে বিশাল পদ্মপাতা। এ যেন শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছে কিছুটা সময় নিজেকে সঁপে দেওয়ার এক অন্যরকম ঠিকানা। আর তাই বর্ষা এলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন এই পদ্মবিলে। কেউ আসছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, কেউ বা ক্যামেরাবন্দি করতে রঙিন এই মুহূর্ত। দেখলাম, ভালোই লাগলো। সবারও আমন্ত্রণ রইলো যে আইসা দেখা যান। পদ্মফুল দেখার জন্য সবাই আসে শুনলাম, তার জন্য আমরাও আসলাম, এসে দেখলাম অনেক ভালোই লাগতেছে। এই পদ্মফুলের ফিলিংসটা অনেক সুন্দর। ওয়েদারটা সবাই আসবেন, দেখবেন। সবাইকে বলবো আসার জন্য, কারণ এইগুলা তো সবাই নিজ চোখে দেখতে পারে না। স্থানীয়দের কাছে এটি বহুদিনের পরিচিত একটি বিল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মবিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর দিন দিন বাড়ছে এর পরিচিতি, বাড়ছে দর্শনার্থীর সংখ্যাও। পদ্মগুলোর আকর্ষণে তাদেরকে কি টেনে নিয়ে আসে, পদ্মের এই যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, তারপর হচ্ছে চতুর্দিকে হচ্ছে প্রাকৃতিক যে একটা সমাহার। আমাদের এই পদ্মবিল আমরা জন্মের আগে থেকে দেখতে আছি। এখন পর্যটক আসে, আসার পরে আমরা এই নায়ের থেকে মাত্র 50 টাকা করে প্রত্যেক জনের নিই। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে ঘিরে স্থানীয়দের মাঝেও তৈরি হয়েছে নতুন সম্ভাবনার স্বপ্ন। পরিকল্পিতভাবে পর্যটন সুবিধা গড়ে উঠলে কুমিল্লার এই পদ্মবিল হয়ে উঠতে পারে জেলার অন্যতম দর্শনীয় স্থান। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষি জমিতে পানি নিষ্কাশন ও ফসল উৎপাদন নিশ্চিতের লক্ষ্যে খাল খনন করা হয়েছে। স্থানীয়রা জানান, বাহাদুরাবাদ ইউনিয়নের 500 একর জমি 3 বছর যাবৎ জলাবদ্ধতায় তলিয়ে থাকায় চাষাবাদ সম্ভব ছিল না। বুধবার থেকে পানি নদীতে পড়তে শুরু করায় আগামী কয়েকদিনের মধ্যে জলাবদ্ধতা নিরসন শেষে চাষাবাদের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা।
জামালপুরের দেয়ানগঞ্জে কৃষিজমিতে পানি নিষ্কাশন ও ফসল উৎপাদন নিশ্চিতে খাল খনন করা হয়েছে। স্থানীয়রা জানান, বাহাদুরবাদ ইউনিয়নের ৫০০ একর জমি ৩ বছর যাবৎ জলাবদ্ধতায় তলিয়ে থাকায় চাষাবাদ বন্ধ ছিল। জলাবদ্ধতায় থাকা জমিতে চাষাবাদ শুরু করে খাল কেটে পানি প্রবাহের নতুন পথ তৈরি করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম ঘিরে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। বাহাদুরবাদ ইউনিয়নের খুটেরচর এলাকায় ৩ বছর ধরে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ থাকায় বিস্তীর্ণ কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। পানিতে তলিয়ে থাকা এসব জমিতে সময়মতো চাষাবাদ করতে না পারায় বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। বুধবার থেকে পানি নদীতে পড়তে শুরু করায় আগামী কয়েকদিনের মধ্যে জলাবদ্ধতা নিরসন হয়ে চাষাবাদের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা। প্রায় খাল নামিয়ে দিলে পানি আমাকে খুবই খুশিটা শেষ নেই। যাই হোক, মানুষের কিছু জমি আবার সবার করে খেতে পারবো। এর আগে না অনেকেই নষ্ট হয়ে থাকতো, পানি বলতে হয়ে থাকতো। এখন আর কি অনেক একটা সুযোগ সুবিধা হলো। স্থানীয় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সাদা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আবাদি জমি চাষাবাদের লক্ষ্যে তারা এই কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি তার অংশ হিসেবে আজকের এই বাহাদুরবাদ ইউনিয়নের খাল খননের কর্মসূচি, যার মাধ্যমে ৫,০০০ কৃষক যাতে এই পানিটা নদীতে প্রবাহিত হওয়ার পরে তাদের স্বচ্ছন্দে আবাদ যাতে করতে পারে, এই উদ্যোগে আজকে ইউনিয়ন মহোদয়ের উদ্যোগে আজকে আমাদের এই কর্মসূচি। আর প্রশাসন বলছে, উপজেলার যেসব স্থানে কৃষি জমিতে জলাবদ্ধতা রয়েছে সেগুলো নিরসনে কাজ করা হবে। এখানে প্রায় কয়েক হাজার পরিবার, মানে কয়েক হাজার কৃষক যেখানে ক্ষতিগ্রস্ত জলাবদ্ধতার কারণে, কারণ বিভিন্ন দিক থেকে পানি প্রবাহের এই পথগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে প্রতিমন্ত্রী মহোদয়ের নজরে আসার ফলে উনি আমাদেরকে জানান। আমরা সেই উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা আপাতত একটা নালা কেটে, ছোটখাটো খাল বলা যায়, নালা কেটে এটা পার্শ্ববর্তী নদীতে এই পানিটা চালিয়ে দেব। আবাদি জমির পানি নিষ্কাশন হলেই এই এলাকার কৃষকদের মুখে হাসি ফুটবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট পেয়েছেন ২৫৫। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিরোধী দলের অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনে ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য। বৃহস্পতিবার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। আজ শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। বঙ্গভবনে সন্ধ্যা ৭:৩০টায় তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদে বিশেষ বৈঠক ডাকেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই বৈঠক। শুরুতেই সবার সামনে শূন্য ব্যালট বাক্স তালাবদ্ধ করেন নির্বাচনী কর্মকর্তারা। ইংরেজিতে পড়তে পারেন, কিন্তু পূর্ণ নাম অধিবেশনে স্থাপিত বিশেষ আসনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকারের হাতে ব্যালট পেপার তুলে দেন তারা। সংসদ সদস্য হিসেবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার। এরপর ভোটাধিকার প্রয়োগ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্য হিসেবে ভোট দেন রাষ্ট্রপতি প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর একে একে ভোট দিতে শুরু করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। ২:২২ বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একে একে ভোট দিতে শুরু করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ভোট দেন স্বতন্ত্র সংসদ সদস্য সহ সংরক্ষিত নারী আসনের সদস্যরাও। বেলা ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলতে থাকে বিকাল ৫টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা। গণনা শেষে বেসরকারিভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। গোলাপ ফুল হাতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সংসদ নেতা তারেক রহমান। অভিনন্দন জানান বিরোধী দলের নেতাও। ৩৫ বছর পর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলাফল অনেকটা পূর্ব নির্ধারিত হলেও এই নির্বাচনকে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই জানিয়ে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
এদিকে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছে বিরোধী দল। তাদের প্রত্যাশা নিরপেক্ষভাবে কাজ করবেন নতুন রাষ্ট্রপতি। আর সরকার দলীয় সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে পারস্পরিক যে রাজনৈতিক সৌন্দর্যতা হারিয়ে গিয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে তা ফিরে এসেছে। ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথাও বলেন তারা। এ যেন অন্য দিনগুলো থেকে একটু ভিন্ন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে বৃহস্পতিবার দুপুরের আগ থেকেই সংসদ ভবন চত্বরে উপস্থিত হন সংসদ সদস্যরা। একে একে সরকারি ও বিরোধী দলের সদস্যরা আসেন সংসদ অধিবেশন কক্ষে। অপেক্ষার অবসান ঘটিয়ে দুপুর ২টায় রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা জানিয়ে দেন ভোট গ্রহণের প্রক্রিয়া। রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, তারপর ঐতিহাসিক এক মুহূর্ত দেখল পুরো দেশ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে ভোট দেন রাষ্ট্রপতি নির্বাচনে। এরপরই ভোট দেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ২টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। নির্বাচনী কর্তা জানান, সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করেছে কমিশন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী বর্ষিয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। ৭০-এর অনুচ্ছেদ নিয়ে অভিযোগ করেন ১১ দলীয় জোট। রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম, সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ৭০ অনুচ্ছেদের কারণে। আমরা ওনাকে অভিনন্দন জানাই। আর সংবিধানের আলোকেই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে জানিয়ে সরকারি দল বলছে, সংবিধান সংশোধন হলে পরবর্তীতে নিজেদের মতো করে ভোট দেওয়ার সুযোগ থাকবে সংসদ সদস্যদের। আশা করি দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে এবং এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের আবার নতুনভাবে সূচনা হবে। বাংলাদেশে কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে আমার মনে হয় জনগণ ভুলেই গেছে, এবং আজকে একটি নির্বাচিত সংসদে একটা প্রেসিডেন্টের নির্বাচন হচ্ছে, এটাও তো আমাদের জন্য বড় পাওয়া। মাননীয় প্রেসিডেন্টকে শপথ পড়াবেন এখন যে স্পিকার, মানে স্পিকার পড়াবেন, যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার আমাদের যিনি আছেন তিনি স্পিকার দায়িত্ব পালন করছেন, তিনি শপথ পড়াবেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শপথ পড়াবেন দেশের ২৩তম রাষ্ট্রপতিকে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। রাজনীতিতে সজ্জন মানুষ হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংকট দুঃসময়ে হাল ধরে বিএনপিকে এগিয়ে নিয়ে গেছেন দীর্ঘ পথ। বর্ষিয়ান এই রাজনীতিবিদ সম্পর্কে বিস্তারিত দেখুন সাইফুল রিপনের রিপোর্টে। কেউ যদি বাধা দেয়, সেই বাধাও গণতান্ত্রিকভাবেই আমরা অতিক্রম করব। রাজপথের দীর্ঘ আন্দোলন সংগ্রাম চড়াই উতরাই পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে বঙ্গভবনের ২৩তম বাসিন্দা হিসেবে নির্বাচিত হলেন মৃদুভাষী, পরিমার্জিত ও সজ্জন হিসেবে পরিচিতি পাওয়া অভিজ্ঞ এই রাজনীতিবিদ। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের এক সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবারে জন্ম নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পিতা মরহুম মির্জা রুহুল আমিন ছিলেন সাবেক কৃষি প্রতিমন্ত্রী, আর বড় চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও আইনমন্ত্রী। শিক্ষার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন এবং দীর্ঘদিন ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। ছিলেন দিনাজপুর সরকারি কলেজ, ঢাকা কলেজেও। ব্যক্তি জীবনে ২ কন্যা সন্তানের জনক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শিক্ষকতার পাশাপাশি ছাত্রজীবন থেকেই বাম ঘরানার ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। পরবর্তীতে ৮০ দশকে মূলধারার রাজনীতিতে তার আনুষ্ঠানিক পদার্পণ ঘটে। ১৯৭৯ সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেন তিনি। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে পূর্ণকালীন রাজনীতিতে যোগ দিয়ে বিএনপির তৃণমূল থেকে উঠে আসেন এই প্রবীণ নেতা। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালন করেন কৃষি ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। ২০১১ সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালে দলটির ষষ্ঠ কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে মনোনীত হন। গত দেড় দশকে দল যখন চরম সংকটের মধ্য দিয়ে গেছে, নেতাকর্মীদের পাশে থেকে দলের ঐক্য ধরে রাখতে মূল ভরসা ছিলেন এই পরিমার্জিত রাজনীতিবিদ। আমরা একসাথে সমবেত হয়ে আজকে গোটা বাংলাদেশের মানুষ চলে গিয়ে এসছে। শিক্ষকতা থেকে রাজনীতি, এরপর দেড় দশকেরও বেশি সময় ধরে রাজপথে বিরোধী দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন মির্জা ফখরুল। ২০২৬ সালের নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দলটির এই প্রবীণ নেতা। শপথ পাঠদানকারী জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিমার্জিত ও স্বচ্ছ জীবনাচরণের কারণে বিরোধী পক্ষের কাছেও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে সমাদৃত। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ঐক্যবদ্ধ যাত্রায় রাষ্ট্রপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছে তার নিজ জেলার মানুষ। বৃহস্পতিবার বিকেলে ফলাফল ঘোষণার পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন। এ সময় তারা জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ঠাকুরগাঁওবাসীর জন্য গর্বের বিষয়। পরে নতুন রাষ্ট্রপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন তারা। সন্ধ্যায় নাটোরে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করে জেলা যুবদল। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পরীক্ষিত রুহুল কবির রিজভী। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে আরও সুসংগঠিত করাই তার মূল লক্ষ্য। একই সঙ্গে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজে দল হিসেবে বিএনপি সহযোগিতা করবে বলেও জানান তিনি। তাইফুর রহমান তুহিনের বিশেষ রিপোর্ট। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির যে কোনো ক্রান্তিলগ্নে একটি অবিচল মুখ অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনীতির কঠিন বাস্তবতায় তিনি ছিলেন দলের সরব কণ্ঠস্বর। তীব্র অসুস্থতা বা গ্রেপ্তারের ঝুঁকি উপেক্ষা করে দিনের পর দিন নয়াপল্টনের কার্যালয়ে অবস্থান করে দলের কার্যক্রম সচল রাখেন এই নেতা। বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে দায়িত্ব দেয়া হলো অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার সামনে এখন মূল লক্ষ্য দলকে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত আরও সুসংগঠিত করা। যে পদেই থাকি না কেন, আমি সেই পদ নিয়েই তো আমার একটা পরিকল্পনা আমার থাকতে পারে, সাংগঠনিক পরিকল্পনা থাকতে পারে, তারপরে আমার জাতীয় একটা পরিকল্পনা বা ভাবনা থাকতে পারে। আমি দেশকে এইভাবে দেখতে চাই, আমি আমার পরামর্শগুলো এইভাবে দিতে চাই পার্টি ফোরামের মধ্যে। সাংগঠনিক কর্মকাণ্ডগুলো অব্যাহত আছে। আপনি জানেন যে প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী এবং আমাদের বিএনপি চেয়ারম্যান তিনি বিভিন্ন জেলার সাথে বসছেন, এমনকি তৃণমূলের সাথে বসছেন। তিনি জানান, এরই মধ্যে সারা দেশে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন এবং নিষ্ক্রিয় ইউনিটগুলোকে সক্রিয় করার কাজ শুরু হয়েছে। সামনে এটি আরো ত্বরান্বিত করা হবে। সংগঠন তখনই শক্তিশালী হয় যখন সংগঠনের মধ্যে রেগুলার কমিটি, একটা মেয়াদের পর নতুন কমিটি আসে, নতুন কমিটি দেওয়া হয়, নতুন ব্লাড রক্ত এখানে সঞ্চালিত হয় সংগঠন। তো সাংগঠনিক কার্যক্রম যে থেমে আছে
এটির কোনো কারণ নয়। সাংগঠনিক কার্যক্রম অব্যাহত গতিতে। শুধু দলকে সুসংগঠিত করাই নয়, তারেক রহমানের সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান রুহুল কবির রিজভী। বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টোতে যে অঙ্গীকারগুলো আছে সেগুলো বাস্তবায়নে তিনি যে তৎপরতা দেখাচ্ছেন, সেই তৎপরতা মাধ্যমে তিনি কতটুকু অর্জন করতে পারছেন, তার কর্মসূচির কত শতাংশ, সেগুলো স্ট্যাটিস্টিক্যালি সেগুলো নানাভাবে জনগণকে উপস্থাপন করার কাজটা করবে হচ্ছে রাজনৈতিক দল, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর হবে দ্বিপক্ষীয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, এ নিয়ে চলছে ইতিবাচক আলোচনা, সিদ্ধান্ত হতে পারে যে কোনো সময়। ব্রিক্স সম্মেলনে যোগদানের ব্যাপারে তিনি বলেন, আগে দ্বিপক্ষীয় সফর, পরে অন্য চিন্তা। ভারতের সঙ্গে সম্পর্কের নানা চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তিনি। মুক্তা মাহমুদের রিপোর্ট। ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির সরকার প্রধান নরেন্দ্র মোদী। পরবর্তীতে দিল্লি থেকে আরও একটি আমন্ত্রণ আসে বিমস্টেকের সভাপতি হিসেবে ব্রিক্স সম্মেলনে যোগ দেবার বিষয়ে। ভারত সফর নিয়ে আলোচনার মধ্যেই গেল ৫ আগস্ট দেশটিতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে শুরু হয় টানাপোড়েন। পাল্টে যায় পরিস্থিতি। আলোচনায় যুক্ত হয় সরকার প্রধানের সফরের অনুকূল পরিবেশের বিষয়টি। পরিস্থিতি যখন তখন সরকার প্রধানের দিল্লি সফর আদৌ হচ্ছে কিনা তা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, সঠিক সময় সফর হবে। প্রথম ভিজিটটা বাইলেটারাল হওয়া উচিত। উই শুড ইনভাইট ইচ আদার টু আওয়ার হোমস। অন্য জায়গায় বসে কেন চা খাবো? শুড বি আ বাইলেটারাল, নট ইন সাম মাল্টিল্যাটারাল ফোরাম। সাইডলাইনে ইউএনএর কেন হবে? এটা ভিজিট করতে হলে আপনার এখানে মানে মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল এঙ্গেজমেন্টের একটা আউটকামের বিষয় আছে। এটা কিছু জায়গায় আপনার গ্রাউন্ড ওয়ার্ক করে কনসেনসাসে আসার বিষয় আছে। মানে এখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে। তো এগুলো তাড়াহুড়ার কিছু না। বলতে গেলে উই উইল ভিজিট। যদি আমরা যখন দেখো দ্য টাইমিং ইজ রাইট, উই আর উইলিং টু ভিজিট। মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ দেয় দেশের মানুষ মর্মাহত। বিষয়টি উপলব্ধি করেছে ভারত, এমনটাই মনে করেন হুমায়ুন কবির। এই রিসেন্ট কয়েকদিন আমরা দেখতেছি ভারত থেকে মানে মোটামুটি এটা পজিটিভ মানে কথাবার্তা হচ্ছে এবং মানে একটা রিয়েলাইজেশন, মানে স্ট্রং রিয়েলাইজেশন হয়েছে যে 5 আগস্টে পালিয়ে যাওয়া স্বৈরাচার সন্ত্রাসী শেখ হাসিনা যে কথাবার্তা বলছে এইটা বাংলাদেশের মানুষকে সেন্টিমেন্টকে হার্ট করেছে, এন্ড ভারত হ্যাজ নোটেড দ্যাট। তবে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে এখনো কিছু চ্যালেঞ্জ আছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ইফ ট্রুলি ভারত means resetting relations, then it must realize today's Bangladesh. In today's Bangladesh, হাসিনার মতো কোনো টেররিস্ট অথবা তার মানে আপনার ওই ধরনের মার্কা দল doesn't exist in বাংলাদেশ। তো এই জিনিস রিয়েলাইজ করেই তো সম্পর্ক এগিয়ে নিতে যাবে, মানে যেতে হবে। সিমিলারলি আপনার অন্য ক্রিমিনালরা আছে, শহীদ আদির কিলাররা ওখানে আছে, তারপরে আওয়ামী লীগের অন্য ক্রিমিনালরা আছে। তো এখানে যেখানে আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে, উই ওয়ান্ট সাম অফ দোজ ব্যাক। এরপরে তো আছে মানে এগুলা হচ্ছে দি চ্যালেঞ্জেস অফ আওয়ার সম্পর্ক। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 2 দশকের পথ চলা শেষে অবশেষে বিলুপ্ত হচ্ছে এলিট ফোর্স র্যাব। বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন বিশেষায়িত ইউনিট। তবে শুধুই কি নামের বদল, নাকি ঘুচবে অতীতের বিতর্ক আর মানবাধিকার লঙ্ঘনের দাগ? বিশ্লেষকরা বলছেন, বাহিনীর উপর ক্ষমতাসীন দলের প্রভাব না কমালে আগের মতোই কাজ করবেন বাহিনীটি। তবে এসআরবি গঠনকে ইতিবাচক হিসেবেই দেখছেন র্যাবের মুখপাত্র।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠার 2 দশকে যেমন জঙ্গিবাদ, মাদক ও অপরাধ দমনে ভূমিকা রাখে বাহিনীটি, তেমনি সাফল্য ছাপিয়ে গুম, ক্রসফায়ার, আয়নাঘর সহ সদস্যদের নানা কর্মকাণ্ডে হতে হয় বিতর্কিত, পড়তে হয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞায়। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে র্যাব বিলুপ্তির জোরালো দাবি তোলে দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো। তবে বাহিনীকে একদম তুলে না দিয়ে প্রাতিষ্ঠানিক রূপান্তরের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। গেল সোমবার মন্ত্রিসভার 17তম বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়া। প্রশ্ন হলো, র্যাব এবং এসআরবির মাঝে পার্থক্য কোথায়? নতুন আইন অনুযায়ী বাংলাদেশ পুলিশের আওতায় গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। র্যাবের বিদ্যমান জনবল, ক্ষমতা, সম্পদ ও রেকর্ড স্থানান্তরিত হবে নতুন এই ইউনিটে। সবচেয়ে বড় পরিবর্তন হলো এসআরবির আইন। কোনো কর্মকর্তা বা বাহিনীর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে থাকছে দ্রুত ব্যবস্থা। এছাড়াও এসআরবি পরিচালিত হবে একটি আইন দিয়ে, যা এর আগে ছিল না। এই জিনিসটাকে নিশ্চিত করা গেলে আমি 100% নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি যে র্যাবের যে ভবিষ্যতের কাজ, র্যাবের যে সাফল্য, সেটা বহুগুণে বৃদ্ধি পাবে। তবে নাম পরিবর্তন কিংবা নতুন আইনে বাহিনীটি কি বিতর্কমুক্ত হবে? অপরাধ কিন্তু সবসময় অপরাধ। সে যদি র্যাব সদস্য হয়ে থাকে, তাও সে অবশ্যই তার বিচার হওয়া উচিত। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর এবং আমাদের বর্তমান জবাবদিহিতার ব্যবস্থাটা এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো সদস্য কোনো অবস্থাতেই অন্যায়ের সাথে সংযুক্ত হতে পারবে না। যদি সংযুক্ত হয় এবং এটা যদি রিপোর্টেড হয়, এবং সাথে সাথেই তাকে আইনের আওতায় আনা হবে। বিশ্লেষকদের মতে নতুন পরিচয়ে এসআরবি কতটুকু আস্থার জায়গা তৈরি করতে পারবে তা নির্ভর করবে ক্ষমতাসীন দলের প্রভাব ছাপিয়ে নিরপেক্ষতা নিশ্চিত করার উপর। আমাদের এখানে রাজনীতি হচ্ছে ক্ষমতার রাজনীতি। রাজনৈতিক দলগুলো নানা কথা বলবে, সেটা তো তারা বলবেনি, কিন্তু মূল কথা হচ্ছে এখানে ক্ষমতার রাজনীতি। ক্ষমতার রাজনীতিতে সবাই সবাইকে ব্যবহার করতে চায়, ব্যবহার করার সুযোগ থাকলে। তো এই সুযোগের জায়গাটা বন্ধ, এই আইনের মাধ্যমে সেই সুযোগের জায়গাটা বন্ধ হবে বলে মনে করছি না। আমরা চাই যে আসলে র্যাব সঠিক ধারায় পরিচালিত হোক। আইনের খাতায় পরিবর্তন এসেছে, তবে জনগণের কাঙ্ক্ষিত আস্থা ফেরাতে নতুন এই স্পেশাল ব্যাটালিয়ন বাস্তবে কতটা কার্যকর ভূমিকা রাখবে সেটি এখন দেখার অপেক্ষা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। কুয়াকাটার বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে শাকসবজি, মাছ, মাংস সহ অন্যান্য নিত্যপণ্য। অন্যদিকে পাবনায় কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব উদ্দিন শিহাব এবং পলাশ হোসেন। শুরুতে যাচ্ছে শিহাবের কাছে। শিহাব, বাড়তি দামের বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। বুবলি, ধন্যবাদ। আসলে সকাল থেকেই জমে উঠতে শুরু করেছে যে কুয়াকাটার যে শাকসবজির বাজার থেকে শুরু করে মাছ, মাংস, তারপরে যে এখানে যে মৎস্য যে বন্দরগুলো রয়েছে, কুয়াকাটার যে মৎস্য মার্কেট রয়েছে, সব বাজারগুলো সকাল হওয়ার সাথে সাথে কিন্তু এখানে তাদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা শুরু হয়েছে। তবে ক্রেতা বিক্রেতাদের মনে নানা প্রশ্ন রয়েছে। ক্রেতাদের অনেক প্রশ্ন, আসলে দাম কি আসলেই নিয়ন্ত্রণে আছে কিনা। আমরা সকাল থেকে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম। আমি সকাল এসে এখানে প্রথমেই যে কাঁচা বাজার রয়েছে সেখানে এসে এখানের যে কাঁচা যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম জানার চেষ্টা করেছিলাম, খোঁজ খবর নিয়েছিলাম। তবে গত এক সপ্তাহের যে দামের কথা যদি বলি, সেই দামের যদি কথা বলি, গত সপ্তাহে যেখানে লাউ আসলে 60 থেকে 70 টাকা বিক্রি হয়েছিল, আজকে কিন্তু সেই একই দামে বিক্রি হচ্ছে। সেখানে সবজির বাজার দর কিন্তু আসলে অনেকটা ক্রেতাদের নাগালের কাছেই আছে। আমি যেটা সকাল থেকেই খোঁজ খবর নিয়েছিলাম, শসা আজকে এখানে 30 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, করলা সেখানে 70 টাকা বিক্রি হচ্ছে, এবং যে মরিচ, যেটা বরাবরই সবসময় একটি মরিচে যেখানে বাজারে কিন্তু একটি আগুন লাগা অবস্থায় থাকে, সেই মরিচ কিন্তু আসলে আজকে 120 টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে সবজির বাজার আসলে অনেকটা নিয়ন্ত্রণে থাকলো। মাছ, মাংস এবং যে মাছ মাংসের পাশাপাশি যে মুরগির যে বাজার, সেটা কিন্তু আসলে একেবারে আগুন বলা চলে। আমি এখানে এসে সেখানেও খোঁজ খবর নিয়েছিলাম, সেখানেও বাজার দর সম্পর্কে জেনেছিলাম। যেখানে ব্রয়লার মুরগি আজকে 180 টাকা, সোনালী 320 টাকা, এবং যেটা লেয়ার গত সপ্তাহে 350 টাকা ছিল, সেটা কিন্তু আজকে 390 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এর পাশাপাশি সব থেকে বেশি
বেশি যে অস্বস্তির খবর যে নিত্যপণ্যের যে বাজার, সেই নিত্যপণ্যের বাজার দর কিন্তু অনেকটাই বেশি কিন্তু আসলে আজকে চলছে। তো কুয়াকাটা থেকে নিত্য বাজার দর নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাব পাবনা, সেখানে রয়েছে আমার সহকর্মী পলাশ। পলাশ, আপনি জানাবেন সেখানে বাজার দরের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিন ধরে কিন্তু যে বাজারের যে ঊর্ধ্বমুখী সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে কিন্তু পাবনাতে যে নদী ভাঙন এলাকা রয়েছে, সেখানে কিন্তু যে সবজির ক্ষেতগুলো ছিল সেগুলো কিন্তু নদী ভাঙনের কবলে কিন্তু সেগুলো নদীতে বিলীন হয়ে গেছে। যার কারণে কিন্তু বাজারে সবজি সরবরাহ কম থাকায় কিন্তু অতিরিক্ত দাম কিন্তু তারা ধরেছেন। এছাড়াও আমি যদি আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানে যারা সকাল থেকে ক্রেতা এবং বিক্রেতারা এসেছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু জানিয়েছেন যে ক্রেতাদের অভিযোগ রয়েছে যে গত কয়েকদিনের যে বাজারে যে দাম সেটি কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু তার যে বাজারে যে দাম রয়েছে সেটি কিন্তু তারা সহনশীল হিসাবে মেনে নিয়েছে। বলছে যে আজকে কিন্তু বাজারের দাম অনেকটাই কিন্তু কম দেখা দিয়েছে। এছাড়াও যারা ক্রেতা রয়েছে, যারা বিক্রেতা রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করে বলেছেন যে গত কয়েকদিন আগে যে পাবনা সবগুলো বাজারেই কিন্তু যে বাজার কাঁচামালের যে সরবরাহ সেটি কিন্তু অনেক অনেক কম ছিল। তো আজকে আমি যদি আপনাদেরকে পাবনা যে পৌর বাজার রয়েছে এখানে যদি আপনাদেরকে আজকের দামটা বলি, যে গত কয়েকদিন আগে পটলের দাম ছিল 20 টাকা, তা এখন বেড়ে আজকে হয়েছে 50 টাকা। কাঁচামরিচ যেটি একসময় বাজারে সব থেকে যে ঝাঁজ সেইটা কিন্তু আজকে তা কমে কিন্তু 60 টাকা কেজি হয়েছে। এছাড়াও এখানে যে বেগুন রয়েছে, বেগুনের দাম আগে ছিল 80 টাকা, তা এখন কমে হয়েছে 60 টাকা। এছাড়াও ঢেঁড়সের দাম যে আগে ছিল 50 টাকা, তা কমে এখন হয়েছে আগে ছিল 60 টাকা, তা কমে এখন হয়েছে 50 টাকা। এছাড়াও যে যে পেঁপে সহ সবকিছুর দামই কিন্তু বাজারে এখন সহনশীল অবস্থায় রয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ। পলাশ এবং শিহাব, আপনাদের ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ সকাল। যশোরে একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ডিউটি ফ্রি সিগারেট জব্দ করেছে র্যাব। এই ঘটনায় দোকান মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের মনিহার সিনেমা হলের পাশে আলামিন মসজিদ মার্কেটের মোহিত স্টোরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনসন অ্যান্ড হেজেস, রয়্যালস, গোল্ডলিফ, স্টার, ডার্বি, মনসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল ডিউটি ফ্রি সিগারেট জব্দ করা হয়। র্যাব 6 যশোরের কোম্পানি কমান্ডার জানান, দোকানটির মালিক শেখ আব্দুল মোহিত প্রায় 3 মাস ধরে সরকারের নির্ধারিত শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা নকল দেশি বিদেশি ব্র্যান্ডের সিগারেট বিক্রি করে আসছিলেন। দোকান মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়। খাগড়াছড়িতে টানা বৃষ্টি আর পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে উদ্বেগ। জেলার 6 উপজেলায় 590টি পরিবার পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। শুধু পরিবার নয়, রামগড়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে 15টি দোকানও। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত এসব পরিবারকে নিরাপদে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। প্রশাসনের তালিকা অনুযায়ী খাগড়াছড়ি সদর, মহালছড়ি, পানছড়ি, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে অন্তত 590টি পরিবার। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় 86টি, মহালছড়িতে 56টি, পানছড়িতে 27টি, রামগড়ে 56টি, মানিকছড়িতে 105টি এবং লক্ষ্মীছড়িতে সবচেয়ে বেশি 260টি পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাস করছে। এছাড়া রামগড়ে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করেছে প্রশাসন। পাশাপাশি মাটিরাঙ্গা, গুইমারা ও দীঘিনালা উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন স্থানে ছোট বড় পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে পাহাড়ে বসবাসকারীদের মধ্যে। পাহাড় ভাঙ্গিয়ে ঘর দুয়ার ভাঙ্গিয়ে গেছে, আমরা অনেক বাড়াবাড়িতে অনেক থাকি মানুষের বাসা। আমার এখন মাটিটা যে হালাইতে পারতেছি না, অনুমতি হইতেছি না, মাটিতে যে হালাইতে পারতেছি না। আমাদের এই যে সামনে অনেকটা জায়গা ছিল, তো ভাঙতে ভাঙতে প্রায় একদম ঘরের দরজার কাছাকাছি চলে আসছে। এখন শুধু আমাদের ঘরটা ভাঙা বাকি।
আর বাকি পুরা পাহাড়ি ভেঙে গেছে। এই অবস্থায় আমরা পুরো অনেক রিস্কের মধ্যে আছি। নান্দা ভাড়া করে খেতে পারি না, ঘরের মাঝে থাকতে পারি না, ফেক কাদার লাগে হাঁটতে পারি না, এবার ভেঙে ভেঙে পড়ে। একটা নিরাপদ জায়গায় যে তারা বসবাস করাবে বা বসবাসের নিশ্চয়তা দিবে, সেটার জন্য আর কোনো কাজ করে না। ঝুঁকিপূর্ণের তালিকা করা ছাড়া প্রশাসন আজকে পর্যন্ত কাউকে নিরাপদ একটা পরিবেশে নিয়ে গিয়ে বসবাসের সুযোগ দিতে পারেনি। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে স্থায়ীভাবে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসক। আমাদের চিন্তা হচ্ছে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের জন্য চেষ্টা করা, আর পাশাপাশি তাদেরকে উৎসাহ দিয়ে যেন বিপজ্জনক জায়গায় কেউ বসবাস না করে সেই চেষ্টাটি আমাদের অব্যাহত আছে। বড় দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবৈধ পার্কিং অনেকটা নিয়মে পরিণত হয়েছে। মহাসড়কের দুই পাশে সারি সারি দাঁড়িয়ে থাকে শিল্প কারখানা, কন্টেইনার ডিপো ও পরিবহন প্রতিষ্ঠানের ভারী যানবাহন। এতে সংকুচিত হচ্ছে সড়ক, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, বারবার দাবি ও আন্দোলনের পরও বন্ধ হয়নি এই অনিয়ম। দেশের অন্যতম ব্যস্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে প্রায় 22 কিলোমিটার জুড়ে চোখে পড়ে একই চিত্র। মহাসড়কের এক পাশে, কোথাও আবার দুই পাশে দখল করে দিনের পর দিন দাঁড়িয়ে আছে ট্রাক, কালভার্ট সহ ভারী যানবাহন। শিল্প কারখানা, কন্টেইনার ডিপো ও পরিবহন প্রতিষ্ঠানের এসব যানবাহনের জন্য সড়ক হয়ে পড়েছে সংকীর্ণ। ফলে দ্রুতগতির দূরপাল্লার যানবাহনের পাশাপাশি স্থানীয় পরিবহনকেও চলতে হচ্ছে ঝুঁকি নিয়ে। সামান্য অসতর্কতাতেই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়ককে পার্কিং হিসেবে ব্যবহার করা হলেও এর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেই। প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় সড়কেই রাখা হয়েছে ভারী যানবাহন। এতে প্রতিদিনই তৈরি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। যাত্রী নিয়ে যাওয়া আসা করতে আমাদের প্রায় ঘন্টা দেড় ঘন্টা অবাক লাগতেছে এই জায়গায়। যারা প্রশাসন রয়েছে তারা কার্যকরী পদক্ষেপ নিত, তাহলে আমার মনে হয় না কোনো কোম্পানি কিংবা কোনো ডিপো সাহস হইতো এভাবে সরাসরি রাস্তার মধ্যে অবৈধ পার্কিং করা। এই মহাসড়কে অবৈধ পার্কিংয়ের কারণে একাধিক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বিগত সময়ে আরো বেশ কয়েকটা মানববন্ধন এবং অনেকগুলো হয়েছে, কিন্তু কার্যকরী কোনো আসলে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। যত ধরনের দুর্ঘটনা হচ্ছে এটা বেশিরভাগই আমাদের সীতাকুণ্ডের মধ্যে হচ্ছে, আপনার কুমিরা থেকে বাঁশবাড়ি এই এরিয়ার মধ্যে। এই এরিয়ার মধ্যে ডিপো বেশি এবং রাস্তার অবৈধ পার্কিং বেশি। অবৈধ পার্কিং এর বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে কাজ করছে বলছে হাইওয়ে পুলিশ। আমরা সর্বাত্মক যে আমাদের যে জনবল আছে, আমাদের যে লজিস্টিক সাপোর্ট আছে, ওইটা দিয়ে আমরা চেষ্টা করি যেন এই ধরনের অবৈধ পার্কিংগুলো না থাকে, মহাসড়কটা যেন পার্কিং মুক্ত থাকে। সেইগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও কাজ করব যেন আমরা জনগণকে আরও ভালো সেবা দিতে পারি। দ্রুত কার্যকর ব্যবস্থা নিলে কমবে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি, স্বস্তি ফিরবে ব্যস্ত এই মহাসড়কে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।